স্যার হ্যাঁ বলো। ফাইন স্যান্ডের বেশি হচ্ছে বাল্কিং হয় বিকজ পার্টিকল সাইজ অনেক ছোট, অ্যাজ আ রেজাল্ট সারফেস এরিয়া অনেক মানে বেশি এন্ড সারফেস টেনশন বেশি, তাই বেশি ওয়াটার এটা সারফেস এরিয়াতে থাকতে পারে এর জন্য। আচ্ছা হ্যাঁ, এটা কারেক্ট অ্যান্সার। তো সারফেস এরিয়াটা ফাইন স্যান্ডের বেশি। তোমাদের আগের চ্যাপ্টারে ফাইন স্যান্ড সারফেস এরিয়া বুঝাইছিলাম। তো ফাইন স্যান্ডের সারফেস এরিয়া যেহেতু বেশি হয়, তার কারণে তার সারফেস টেনশনও বেশি, পানি ধারণ ক্ষমতাও বেশি, যার ফলে সে পানি বেশি ধরে রাখতে পারে, যার ফলে তার হচ্ছে বেশি পানি ধরে রাখতে পারে মানে কি, যে তার বাল্কও হবে বেশি, ফলবেও বেশি। আচ্ছা ওকে, এবার আসি হচ্ছে বাকি যে জিনিসপত্র আমরা দেখবো, এগুলো সব তোমাদের আগে দেখানো, যে তোমরা আগের চ্যাপ্টারে এগ্রিগেট চ্যাপ্টারে হচ্ছে দেখছো সিপ শেকার, কিছু এক্সেল ছবি দেখতে পাচ্ছ, সিপ শেকার রেক্টেঙ্গুলারও হতে পারে। তো এটাকে আমরা যেটা করি সেটা আসলে গ্রেডিং বলি আমরা, যে এই যে সাইজগুলোকে আলাদা আলাদা করা সেটাকে আমরা গ্রেডিং বলে থাকি, তোমরা জানো। তারপরে আমরা গ্রেডেশন কার্ভ আঁকি বিভিন্ন, আছে এগুলোর সিপের হচ্ছে বিভিন্ন ডাটা দেওয়া আছে, সিপ সাইজ তার কত সেটা। আচ্ছা এখানে যদি দেখি এই জিনিসগুলো তোমরা আগে দেখছো না, দেখো না বিভিন্ন টাইপের গ্রেডেশন কার্ভ। হ্যাঁ দেখছো, সব হচ্ছে সেম। হ্যাঁ আগের মতো এই সেম জিনিসই স্যান্ডের ক্ষেত্রে তোমরা করতে পারো আর কি, যে গ্রেডেশন তো তুমি স্যান্ডেরও করতে পারো, সেই হিসাবে তারা বলতেছে। আচ্ছা এবার আসে ফাইননেস মডুলাস, এটাও তো আগে দেখছো নাকি? ফাইননেস মডুলাস কাকে বলে, কি জিনিস, কিভাবে বের করে, আমি একজনকে একটু জিজ্ঞেস করে দেখি। রোল নাম্বার হচ্ছে 33। 33 বলো যে এফএম দ্বারা কি বুঝো তুমি? স্যার এফএম টা হলো মান বেশি হলে কি বা কম হলে কি, এটুকু বললেই হবে। স্যার এফএম এর মান স্যার আমার যদি স্যার কম থাকে তখন হলো সেটা হলো স্যার ফাইন এগ্রিগেট অথবা ফাইন স্যান্ড, আর বেশি হলে হলো কোর্স এগ্রিগেট বা কোর্স স্যান্ড। আর এফএম টা হলো স্যার আমার যে আপনার কিউমুলেটিভ যে আমার ইয়াটা থাকে ওটা বলছি, ঠিক আছে ওটা লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে অতটুকু আপাতত, ওটা তো তোমরা বাকি এফএম কিভাবে ক্যালকুলেশন করে দেখছো। এফএমটা কি জিনিস, এখানেও সেম জিনিস, ওই একই জিনিস বোঝাচ্ছে। দেখো যদি চিন্তা করো, স্যান্ডকে যদি 3 ভাগে ভাগ করি, দেখো সবচেয়ে কোর্স স্যান্ডের এফএমটা বেশি। আচ্ছা এবার আসি স্ট্যান্ডার্ড সিপ কোনটা, তোমাদের তো একটা এফএম ক্যালকুলেশনের সময় স্ট্যান্ডার্ড সিপ বুঝতে হয় কোনটা। তো যদি তোমার ফাইন এগ্রিগেট হয় তার জন্য স্ট্যান্ডার্ড সিপ হচ্ছে এইগুলা, আর যদি কোর্স এগ্রিগেট হয় তার জন্য স্ট্যান্ডার্ড সিপ হচ্ছে এইগুলা। তোমরা এই মানটা মুখস্থ রাখবা, অন্য হয়তো আগের স্লাইডেও মান থাকতে পারে, বাট তোমরা এই মানটা মুখস্থ রাখবা। হ্যাঁ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আগের স্লাইডে অন্য মান থাকতে পারে, বাট সেটা তোমাদের দরকার নেই, এটা হচ্ছে মুখস্থ করবা। আর যদি তোমাদের এমন কোনো ব্যাচ থাকে যেখানে কোর্স এগ্রিগুলো আছে, ফাইন এগ্রিগুলো আছে একসাথে করা, তাহলে হচ্ছে দুই ধরনের সিভি মিক্স করে তুমি ইউজ করতে পারো। ওকে, এখানে আলাদা করে দেওয়া আছে যে ফাইনের জন্য নরমালি আমরা এই সিপ গুলো ইউজ করি, কোর্সের জন্য নরমালি আমরা এই সিপ গুলো ইউজ করি। আচ্ছা এবার যদি দেখো যে এই ম্যাথে হচ্ছে কি দেওয়া আছে, ম্যাথটা যদি বলি যে একটা সাভার স্যান্ড সিভ অ্যানালাইসিস করছো, সিভ অ্যানালাইসিস করার পরে তার রেজাল্টটা দেখতে পাচ্ছ যে কোন সিভে কত গ্রাম জমা হয়েছে, কোন সিভে কত গ্রাম জমা হয়েছে। আর তেমনি করে দুর্গাপুর স্যান্ডেরও সেম একটা জিনিস তোমরা করছো, সিভ অ্যানালাইসিস করছো, কয় গ্রাম জমা হয়েছে দেখছো। এখন তোমাদের এখানে কোশ্চেনটা হচ্ছে যে এই দুইটা স্যান্ড আমি মিক্স করতে চাচ্ছি, মিক্স করলে তার এফএমটা কত। এটা কি তোমাদের কোশ্চেন পরিচিত মনে হয়? এই যে মিক্স করার পরে যে এখানটা কত, এটা কি তোমাদের হচ্ছে পরিচিত মনে হচ্ছে? ব্যাচের হ্যাঁ আগের চ্যাপ্টারে কিন্তু পড়ছো। হ্যাঁ তো একই নিয়মে এখানে এটা মিক্স করার পদ্ধতি পড়ছিলাম। হ্যাঁ তো মিক্স করার পরে এখানটা কত হবে, তোমাদের ওখানে সূত্র দেওয়া ছিল আগের চ্যাপ্টারে, সেখান থেকে হচ্ছে তোমরা এইটা করার চেষ্টা করবা, রেজাল্টটা এখানে মিলাই নিবা, রেজাল্টটা মনে হয় এটা আসার কথা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা স্যার মিক্স করে তারপর স্যার এফএমটা বের করব। হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে কি যে তোমার কাছে এই একটা স্যান্ড আছে আর এই একটা স্যান্ড আছে, কোশ্চেনটা আমি তোমার হয়তো পড়লে বুঝতে পারতাম, বলছে যে ক্যালকুলেট দ্য কম্বাইন্ড ফাইনেন্স মডুলাস, মানে আমি এই দুটো মিশাইতে চাচ্ছি, মিশাইলে তাহলে তাদের এফএমটা কত হবে, মিশানোর পরে যে এফএমটা পাবো সেই স্যান্ডের এফএমটা কত হওয়া উচিত, কিভাবে বের করবো সেটা চাচ্ছে, বুঝছো? আচ্ছা তো একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার আমাদের কিউমুলেটিভ রিটেন যে পার্সেন্টেজ, ওটা তো কখনোই 100 এর বেশি আসতে পারবে না। আসতে পারবে না কখনোই, হ্যাঁ কিউমুলেটিভ কখনোই 100% এর চেয়ে বেশি আসতে পারবে না। এখন আমি এই জিনিসটা যেমন ও বুঝতে পারছে, নিজে থেকে বুঝতে পারছে, কারণ
আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি বা হয়তো নিজের চেষ্টা করছি। তো আমি এই জিনিসই চাই সবসময় যে তোমরা নিজে থেকে বুঝো, সবকিছু তো টিচাররা বুঝাই দিলে তোমাদের কাছ থেকে ইভালুয়েট কি করবে। আমি মেইন জিনিসটা বুঝাই দেবো, সেখান থেকে ট্রিকি কিছু কোশ্চেন করবো। আগের চ্যাপ্টারে যেমন সারফেস এরিয়া বুঝাইছিলাম, কারণ কি সারফেস এরিয়া রিলেটেড এই চ্যাপ্টারে আমি কোশ্চেন করবো, এখন তুমি কোশ্চেনটা অ্যান্সার পাচ্ছ, তার মানে এটা কি আসলে কোনো নতুন কোশ্চেন করছি বা পড়ানোর আগে কি কোনো কোশ্চেন করছি আমি? নো স্যার। নো স্যার। তবে কেউ কেউ ভুল বুঝতে পারে তোমাদের মাঝখানে, ঠিক আছে? আমি চাই না যে আমি নিউজ প্রেজেন্টারের মতো এসে তোমাদের সাথে জাস্ট কথা বলি, দেখাই যায়, স্লাইড দেখাই যায়। আমি চাই তোমরাও ক্লাসের মতো একটা ফিল পাও। হ্যাঁ, তার জন্য তো তোমাদের কারো কারো কষ্ট লাগতে পারে, কিন্তু আমি আমার স্টুডেন্টদের সেভাবেই চাই। আচ্ছা, ওকে। তো এখন যদি আমি একটু দেখি স্যার, একটা কোশ্চেন করা যাবে কি? হ্যাঁ, বলো বলো। স্যার, প্রিভিয়াস চ্যাপ্টারে স্যার নমিনাল ম্যাক্সিমাম সাইজটা যদি একটু ক্লিয়ার করে দিতেন স্যার, ওটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে আর কি। আচ্ছা, এখন যদি পার্সোনালি একজনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমি তোমাদের ক্লাসরুমে হয়তো একটা কনসালটেশন আওয়ার দেওয়ার চেষ্টা করবো, সেই কনসালটেশন আওয়ারে যোগাযোগ করবা। হ্যাঁ, কারণ হচ্ছে আসলে এখন পার্সোনালি একজনকে বুঝাতে গেলে ক্লাসের টাইমটা একটু হ্যাম্পার হচ্ছে, ঠিক আছে? তো আমি প্রত্যেক ক্লাসে একটা কনসালটেশন আওয়ার দিব, যে সময়টা আমি ফাঁকা থাকি সেই সময় এসে বা সেই সময়কে ফোন দিবা, আমি তখন বলার চেষ্টা করবো বা জুম তোমাদেরকে ডাকবো, ঠিক আছে? তার আগে তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদের কাছ থেকে একটু শেখার চেষ্টা করো, তারাও যদি না পারো, যারা যারা পারো না তারা একসাথে আমার সাথে কনসালটেশন আওয়ারে হচ্ছে যোগাযোগ করবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তোমরা তো ভার্সিটিতে নতুন, এই কারণে জানো না, প্রত্যেক টিচারেরই আলাদা হচ্ছে, সবসময় তো বিজি থাকে স্যার, অনেক সারাদিন ক্লাস থাকে, অন্যান্য কাজ থাকে, অফিসের কাজ থাকে, ক্লাস নেওয়া শুধু টিচারের কাজ না, আরো অনেক কাজ আছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। তো এই কারণে আমরা সবসময় ফাঁকা থাকি না। হ্যাঁ, তো স্যারদের রুটিনে আগে যেটা থাকতো একটা কনসালটেশন আওয়ার টানানো থাকতো, সেই হিসাবে স্টুডেন্টরা এসে তখন দেখা সাক্ষাৎ করতো। কোনো সমস্যা হলে, পড়া বুঝতে নাই পারো, এটাই স্বাভাবিক। একটা জিনিস ক্লাসে বুঝাইলাম, ক্লাসে 100% সবাই বোঝানো সম্ভব না। তো যারা যে পার্টটা নিয়ে অসুবিধা বা ল্যাব রিপোর্টের ক্ষেত্রে তোমরা দেখছো যে অনেক সময় তোমরা বুঝো না ক্লাসে, পরে যে দেখা করা, কিন্তু সেটা হচ্ছে না, দেখা ডিগ্রি করতে পারতেছ না, কিন্তু আসলে তোমাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের সাথে, যোগাযোগ না করলে তো আমরা তোমাদেরকে সময় দিতে পারতেছি না। আচ্ছা, ওকে, ফোনে যোগাযোগ করবে। হ্যাঁ, ফোন নাম্বার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, কি জানো আমাকে কোন সেকশন থেকে বলছিল যে ইনফরমেশনটা দেওয়ার জন্য, কন্ট্যাক্ট ইনফরমেশনটা আমি দিতে ভুলে গেছি, ঠিক আছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এবার যদি এই ম্যাটটা চলে আসি, এই ম্যাটটা একটু দেখো, সেখানে বলছে দুইটা স্যাম্পল আছে, তাদেরকে মিক্স করার পরে যে স্যাম্পলটা বানাইতে হবে তার এফএমটা হতে হবে এইটা। মানে তোমাকে দুইটা স্যাম্পল আছে তোমার কাছে, বলছে দুইটাকে মিক্স করে আমাকে এই এফএম বানাই দাও। আর বলছে যে তার তোমার কাছে যে দুইটা স্যাম্পল ছিল সেটা তুমি টেস্ট করে তার রেজাল্ট পাইছো, একটা এফএম হচ্ছে 2.84 আর একটা এফএম হচ্ছে 2.24। বলছে যে এই যে দুইটা স্যাম্পল মিক্স করে এটা বানাইতে চাচ্ছ, সেক্ষেত্রে কত রেশিওতে তাদের মিক্স করা উচিত? তাদের কি তুমি 50-50% মিশাবা, না 30-70% মিশাবা, না কত পার্সেন্ট মিশাবা? এই ধরনের ম্যাথ কি তোমরা পরিচিত মনে হচ্ছে? এই ম্যাথ কি আগের চ্যাপ্টারে পড়ছো? জি স্যার, ব্যাচের ম্যাথ ছিল স্যার, কোর্স আর হ্যাঁ, আগের চ্যাপ্টারে আমরা পড়ছি। আর কি এআরবি। হ্যাঁ, আগের চ্যাপ্টারে পড়ছি, একটা করছি ট্রায়াল এন্ড এরর মেথডে, আর একটা করছি হচ্ছে ডিরেক্টলি একটা ইকুয়েশন দিয়ে, দুইটা ইকুয়েশন দিয়ে। তো তুমি সেভাবেও এই ম্যাথটা সলিউশন করতে পারো, বাট এখানে অন্য একটা ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলাটা কি যদি খেয়াল করো, দেখো এটা হচ্ছে রেশিও 1:2, আর এটা হচ্ছে F1 মানে FM অফ অন নাম্বার ম্যাটেরিয়াল, FC মানে হচ্ছে FM অফ কম্বাইন্ড, আর F2 মানে হচ্ছে 2 নাম্বার ম্যাটেরিয়াল আর FM। আচ্ছা, তাহলে বলো তো এই দুইটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন এবং এই একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি? কে দেখে বুঝতে পারতেছো বলো? দুটো ইকুয়েশনের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছ না বা কি বোঝাচ্ছে আসলে? হ্যাঁ, বলো 47। স্যার, প্রথমটা 1 আর 2 নাম্বারের সাথে রেশিও, আর পরেরটা স্যার 2 নাম্বার আর কম্বাইন্ডের সাথে রেশিও। হ্যাঁ, একসাথে করলে স্যার 1 নাম্বার আর কম্বাইন্ডের সাথে রেশিওটা পাওয়া যাবে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার দিছে। সেটা হচ্ছে প্রথমটা যদি তুমি খেয়াল করো যে তাদের নিজেদের ভিতরে রেশিও, নিজেদের ভিতরে কি দুইটা স্যান্ড, তাদের নিজেদের ভিতরে কত রেশিও সেটা। আর 2 নাম্বারটা হচ্ছে কি, 2 নাম্বার ফর্মুলাটা যদি দেখো যে 100% এর মধ্যে 2 নাম্বারটা কত পার্সেন্ট মিশাবে, মানে কম্বাইন্ডের সাথে রেশিও। আচ্ছা, যদি তোমাদেরকে একটু এখানে দেখাই, ধরো কথার কথা, ধরো হচ্ছে রেজাল্টটা আসলো 1:2, মানে 1 নাম্বার স্যান্ড হচ্ছে 1 ভাগ মিশাইতে হবে,
আর 2 নাম্বার স্যাম্পল হচ্ছে 2 ভাগ মিশাইতে হবে। তাহলে এটা হচ্ছে কি তাদের নিজেদের ভিতরে রেশিও নাকি কম্বাইন্ডের সাপেক্ষে রেশিও, কোনটা? যেটা বললাম 1:2 বললাম, কথাটা কি যে এক হচ্ছে মিশাবো 1 নাম্বার এফএমটা, সরি স্যামটা, আর 2 ভাগ মিশাবো হচ্ছে 2 নাম্বার স্যাম্পলটা। 1 ভাগ হচ্ছে 1 নাম্বার, 2 ভাগ হচ্ছে 1 নাম্বার। তাহলে এটা কি নিজেদের ভিতরে নাকি হচ্ছে আলাদা, মানে কম্বাইন্ডের নিজেদের ভিতরে। নিজেদের ভিতরে। তাহলে কম্বাইন্ডের সাপেক্ষে কি হবে বলো তো, তাহলে কত ইস্টু কত হওয়া উচিত? যদি 1 নাম্বারটা বলতে চাই, হ্যাঁ 2:3 বলতে পারো, বা 1:3 হ্যাঁ, অথবা 2:3। কথা বুঝছো? যে 1 নাম্বার স্যাম্পলটা টোটালটার মধ্যে কত ভাগ, আর এটা হচ্ছে কি 2 নাম্বার স্যাম্পলটা টোটালটার মধ্যে কত ভাগ। তাহলে এই নিচের যে দুইটা রেজাল্ট, আচ্ছা এইটা বলো, এইটা কোন ফর্মুলা দিয়ে পাবা? 2:3 উপরেরটা না নিচেরটা? নিচেরটা দিই। নিচেরটা। আর প্রথমটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে প্রথম সূত্র দিয়ে পাবা নাকি? জি স্যার। আচ্ছা, যদি এইটা বের করতে চাও তাহলে স্যার কি আর সূত্র ওয়ান দেওয়া আছে? আর ওয়ান একটু আরসি বের করে নেবো স্যার। হ্যাঁ, তাহলে ফর্মুলা কি আগের মতো থাকবে না চেঞ্জ হবে, কি মনে হয়? এই ফর্মুলাটা কি চেঞ্জ হবে না আগের মতো থাকবে? এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি তোমরা, চেঞ্জ হবে। স্যার F1 এর জায়গায় F2 হবে মনে হয়। আচ্ছা তাহলে ওই যে যারা হচ্ছে এই যে বলে না বুদ্ধিমান, তারা বুঝে গেছে। হ্যাঁ, তো এখানে জাস্ট চেঞ্জ হবে, নিজের একটু এতটুকু বুঝতে হবে তোমাদের, হ্যাঁ কি চেঞ্জ করতে হবে। তাহলে এতটুকু তোমরা আসলে তাহলে কি এখানে জাস্ট সূত্র বসিয়ে দিও, রেজাল্টটা পেয়ে যাবা। বাট রেজাল্টের মানেটা কি সেটা তোমাদের বোঝা দরকার, সেটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করছি। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার হচ্ছে এখানে শেষ, আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, একটু দ্রুত বলতে হবে। আচ্ছা ওকে, তাহলে আমাদের সেন্ট চ্যাপ্টারটা শেষ। তোমাদের বইয়ের নাম বলছিলাম আমি, বইগুলো কি কিনতে পারছো? স্যার একটা কেনা হয়েছে শুধু স্যার। কোনটা কিনলাম? লতিফি। আচ্ছা ওকে, আমি দুইটা বলছিলাম যে বেটার হয় দুইটা বই কিনে রাখলে, লতিফি স্যারেরটা প্লাস হচ্ছে ইনি আজিজ স্যারেরটা। হ্যাঁ, দুইটাই বেশ ভালো বই, বাংলাদেশি রাইটারের বই। এই দুইটা তোমাদের কাছে থাকলে সারা জীবন লাগবে আর কি সামনে, হ্যাঁ যখন তোমরা থিসিস করবা তখনও দেখবা এই জিনিসগুলো লাগতেছে, বা প্রফেশনাল লাইফে গেলেও লাগবে। আর আমাদের মধ্যে মনে হয় তোমরা তো এখন মাত্র জুনিয়র, তোমাদের হচ্ছে মনে হয় এরকম একটা অভ্যাস আছে আর কি, যে সেমিস্টার শেষ হলেই বইগুলো আবার ফেরত দিয়ে নতুন বই কিনে নিয়ে আসা। হ্যাঁ, তো আসলে তোমরা পরে আফসোস করবে সেটা যখন বড় হবা। না স্যার, নন ডিপার্টমেন্টাল বই শুধু ফেরত দেয়, ডিপার্টমেন্টাল বই ফেরত দেওয়া হয় না। হ্যাঁ, কিন্তু তুমি সেটা জানো, সবাই তো সেটা জানে না। তোমাকে ধরো একদিন দেখলো সে বই ফেরত দিতে, সে তো নন ডিপার্টমেন্ট বুঝবে না, সে সব ফেরত দিবে। তো এই ভুলটা কেউ করো না, হ্যাঁ, কারণ এগুলো তোমাদের সামনে লাগবে কিন্তু। তখন তোমার এই শীট পত্র যা দিছো এগুলো আবার আরেকজনের কাছ থেকে ধার করে নিতে হবে, যে দোস্ত তোর কাছে কি এটা আছে, আমার কাছে তো এটা নাই। তুমি কি লাগবে, তুমি সে যে জবই যাও না কেন, তোমাকে তো সবকিছু মনে থাকবে না সারা জীবন, 4 বছর পরে তো সব মনে থাকবে না, তখন আবার দেখতে হবে। আচ্ছা ওকে, খাতাপত্র কেউ ফালাই দিবে না, এগুলো নিজের লেকচার সবচেয়ে ভালো। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে ব্রিক, মানে হচ্ছে ইট। ইট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং একটা ম্যাটেরিয়াল, এবং বলতে গেলে বেশ পুরানো, বাট অতটাও পুরানো না। ব্রিকটা কার পরিবর্তে নিয়ে আসছি, কেউ আন্দাজ করতে পারো? স্যার স্টোনের পরিবর্তে। স্টোনের ব্লকের পরিবর্তে। হ্যাঁ, স্টোনের পরিবর্তে ব্রিকটা আসলে স্টোনের পরিবর্তে নিয়ে আসা হয়েছে। তো আগে স্টোন আমরা হচ্ছে যখন ইউজ করতাম, অনেক আগে যদি চিন্তা করো, তখন বড় বড় স্টোন থাকতো, হয়তো বাংলাদেশে পাওয়া যেত না, বিদেশ থেকে নিয়ে আসা হতো। বিদেশ থেকে নিয়ে আসলাম, বাট সাইজ আবার ঠিক মতো পাওয়া যেত না। সাইজ আমার দরকার ছোট্ট একটা টুকরা, আমাকে বলতেছে এত বড় একটা টুকরা নিয়ে আপনি ভাগ করে নেন, ভাগ করতে গেলে আবার ঝামেলা। তো এইসব কারণে আমরা ব্রিকের দিকে ঝুঁকলাম। তখন আমরা হচ্ছে কি ব্রিক হচ্ছে বানানো শুরু করলাম, মাটি থেকে, মাটিটাকে পোড়াইয়া শক্ত একটা কিছু বানানোর চেষ্টা করলাম। হয়তো সেটা স্টোনের মতো স্টোন হবে না, বাট আমাদের কাজ চলে যায়। তো সেখান থেকে ব্রিকের উৎপত্তি। তাহলে ব্রিকটা কি জিনিস তোমরা বুঝলা।
আচ্ছা, তাহলে এই বই এই জিনিসগুলো দেখো, এখানে আমি নরমালি এই চ্যাপ্টারটা আমি কোনো শীট দিই না, ফেস টু ফেসও কখনো আমি কিছু এভাবে এখন যেটা তোমাদের দেখাচ্ছি এভাবেও পড়াই না। আমি হচ্ছে নরমালি হচ্ছে ক্লাসে হচ্ছে লিখে দেই, টপিকগুলোর নামটা লিখে দেই, যেমন আমি টপিকগুলোর নাম ইনগ্রেডিয়েন্টস এতটুকু লিখে দিলাম বা এতটুকু লিখে দিলাম, মেইন মেইন পয়েন্টগুলো আমি বোর্ডে লিখে দিতাম, বাকি জিনিসগুলো আমি ডিসকাস করতাম ক্লাসে, স্টুডেন্টরা সেটা ক্লাসে লিখে নিত লেকচার নোটে। তো আমিও চাই তোমরা সেটা এবারও সে একই কাজ করো, বাট তোমাদের ক্ষেত্রে কিছু এখন বোর্ডে লেখা যাচ্ছে না, তোমাদেরও একটু তোমরা হেল্প করা উচিত তোমাদের, সেই হিসেবে আমি এবার হচ্ছে তোমাদেরকে কিছু কিছু দিক থেকে হেল্প করতেছি। তোমরা এটা বুঝবে না, বড় ভাইদের সাথে যোগাযোগ করলে তাদেরটা তোমাদেরটা মিলাইলে তাহলে বুঝতে পারবে যে তাদেরকে কিভাবে পড়ানো হচ্ছে, তোমাদেরকে কিভাবে পড়ানো হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি একই পদ্ধতি কিছুটা রাখবো, যে আমি জাস্ট টপিকগুলো এখানে বলবো, টপিকগুলো নিয়ে ডিসকাস করবো অনেক, সেই জিনিসগুলো তোমরা খাতায় লিখে নিবা, কারণ যদি খাতায় না লিখে নাও তাহলে কি হবে, পরবর্তীতে বই থেকে বুঝবা না যে কতটুকু করতে হবে, তখন মানে উদ্ভ্রান্ত হয়ে যাবে যে বইতে তো অনেক কিছুই আছে, তো তুমি কোনটা পড়বা কোনটা বাদ দিবা, কতটুকু পড়া উচিত। তো এখানে তোমার কি করতে হবে, তাহলে আমি ক্লাস যদি মনোযোগ দিয়ে শোনো এবং খাতায় লিখে রাখো তাহলে বুঝতে পারবে যে তোমার কতটুকু পড়া উচিত বই থেকে, পড়ে কিন্তু নিতে হবে বই থেকে। আচ্ছা, তো এখন বই দিবে, হ্যাঁ বলো। এই চ্যাপ্টারটা কি আমরা ডক্টর এম এ আজিজ স্যারের বইটাতে ফলো করব? সেটাই বলতেছি যে আসলে বইয়ে কোনো কোনো টপিক হয়তো একটা রাইটারের বইতে ভালো আছে, কোনো কোনো টপিক আরেকটা রাইটারের বইতে ভালো আছে। তো আসলে তোমরা যে শীটপত্র যেগুলো আমাদেরকে দেখো, আমরা তোমাদেরকে পড়াই, এটা কিন্তু একটা বই থেকে না, বিভিন্ন বই থেকে নিয়ে আমাদের কাছে কম্পাইল করে তোমাদের জন্য যেটা ভালো হয় সেটা দেওয়া হয়। তো সেটা করতে আমাদের তোমরা যখন করবে তোমরা বুঝতে পারবা। যাই হোক, তো এখন কথা হচ্ছে এখানে আমি বলে দিব, আগে বলে দিতাম স্টুডেন্টদের যে তোমরা যেটা ভালো লাগে তোমরা 3টা বই পড়তাম, ওদেরকে বলতাম তোমরা 3টা বই পড়ো, যেটা দিয়ে তোমাদেরকে ভালো লাগে সেটা তোমরা পড়বা, এভাবে ডিরেক্টলি নাম বলতাম না। 3টা বই আছে, তুমি যেটা ভালো লাগে তুমি পড়ে দেখো, তাহলে কি হতো, সে 3টা বই পড়তো, 3টা বই পড়লে সে 3টা বইয়েরই জিনিসপত্র সে জানতো, তার মানে সেই জ্ঞানটারও তার বেশি বাড়তো। তো তোমাদের হেল্প করার জন্য আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি এখন তোমাদের টপিক ওয়াইজ, যেমন এই টপিকটা আমি বলে দিচ্ছি যে এই বই অথবা এই রাইটারের বই থেকে পড়বা, যেটা তোমাদের কাছে ভালো লাগে। এখন কথা আছে, এখানে একটা কথা হচ্ছে সেটা যে গুরুচরণ সিং এর যে বইটা সেটা হচ্ছে ইন্ডিয়ান রাইটারের বই, ইন্ডিয়ান রাইটারের বইতে স্ট্যান্ডার্ড ফলো করবে তাদের স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কি, ধরো ডাটা একটা চিন্তা করো, ধরো আমাদের দেশে ব্রিকের সাইজ হচ্ছে কথার কথা ধরো 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি, কিন্তু ভারতে তাদের স্ট্যান্ডার্ড সাইজ সেটা না, ভারতে ব্রিকের সাইজ হচ্ছে ধরো কথার কথা 10 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বা 20 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 3 সেন্টিমিটার এরকম। তো ওই ডাটা আমাদের এখানে পড়লে লাভ হবে না, আমাদেরটা আমাদের ডাটা করতে হবে। তাহলে তুমি ইন্ডিয়ানটা কেন পড়বা, কারণ ইন্ডিয়ানটা পড়লে বইটা বুঝতে পারবে যে ইন্ডিয়ান বইটা একটু লেখা সহজ, তোমার বুঝতে সুবিধা হয়, তুমি খুব সহজে বুঝতে পারো জিনিসটা। বাংলাদেশি রাইটারের ক্ষেত্রে বলবো না, তারা ভালোভাবেই লিখছে, কিন্তু একটা সহজ জিনিস তোমাদের জন্য সহজ ভাবে বোঝাটা আসলে নেই। তো তুমি তখন দেখবা যে ইন্ডিয়ান বই পড়তে ভালো লাগতেছে, সেখানে ভুলভাল কিছু থাকে, কিন্তু তখন ওইটা পড়লে তুমি সহজে বুঝতে পারবা। আর তাহলে তুমি তোমার কাছে যেটা ভালো লাগে, আমি এই জন্য তোমাদের কোনো দিচ্ছি না, বাট কথা হচ্ছে এটা যে বই থেকেই পড়ো ডাটাটা কিন্তু নিতে হবে বাংলাদেশি রাইটারের বই থেকে। এখন বাংলাদেশি রাইটার আছে 2 জন, একজন হচ্ছে আজিজ স্যার আর একটা তোমরা বই কিনছো লতিফি স্যার। তো আপডেটেড ডাটা পাবা হচ্ছে লতিফি স্যারেরটা, তো আমি বলবো লতিফি স্যারের বই থেকে ডাটাটা ফলো করো এবং তারপরে নিজেদের মতো করে একটা নোট বানাও, কারণ পরীক্ষার আগে তখন তুমি যদি এভাবে সুন্দর করে লিখতে যাও মানে তখন আসলে তুমি তখন হচ্ছে বুঝবাই না যে কি করতে হবে। এই জন্য আগে থাকতে তোমার হচ্ছে যদি গোছানো থাকে তাহলে বেটার হবে। কারো কোনো কোশ্চেন আছে কিভাবে পড়তে হবে এই চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রেও কিন্তু আমি হয়তো শীট দিয়ে দিছি, তার মানে যে শীট এনাফ না, শীটের মেইন পয়েন্টগুলো বলা, এরপরে ক্লাসে অনেক কিছু বলছি সেই জিনিসগুলো তোমরা বই থেকে দেখার চেষ্টা করবা। ফাইনালে তো অবশ্যই দেখতে হবে, কুইজের জন্য হয়তো তেমন কোশ্চেন আমি করি নাই, কিন্তু ফাইনালে হয়তো তেমন কোশ্চেন থাকতে পারে বই থেকে। তো কারো কোনো কোশ্চেন আছে তাহলে এটা নিয়ে যা বললাম যে কিভাবে পড়তে হবে। না স্যার, বুঝেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে আসি প্রথমেই তো পড়াই। ওকে, আচ্ছা, ইনগ্রেডিয়েন্টস, তাহলে একটা ব্রিকের ভিতরে কি কি উপাদান থাকতে পারে, কি ভিতরে কি কি উপাদান থাকতে পারে, যদি দেখো তোমরা তো এভাবে বুঝবে না, যদি ভাই বলি ব্রিকে দেখবা বালু মিশাইতে বা ব্রিকটা একটু চকচক করে, দেখবা পুরানো পোড়া একটা ব্রিক যদি দেখো সেটাও দেখবে একটু চকচক করে,
মানে কি বালু আছে তার ভিতরে। তো বালুটাকে আমরা সিলিকা বলতেছি, সিলিকাটা বেশি থাকে 55% থাকে। এরপরে থাকে অ্যালুমিনা। অ্যালুমিনাটা হচ্ছে আসলে কাদা, যদি বলি আর কাদার বেশিরভাগ পোরশন হচ্ছে অ্যালুমিনা। তো অ্যালুমিনা থাকে 30%। কাদার ভিতরে অন্যান্য মিনারেলসও থাকতে পারে, যেমন আয়রন অক্সাইডও থাকতে পারে, বাট সেটা 8% থাকতে হবে। এর চেয়ে কম হইলে অসুবিধা, বেশি হলে অসুবিধা, বা বেশি কম হওয়া যাবে না বা বেশি বেশি হওয়া যাবে না। মোটামুটি একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, 8 থেকে 10% বা 6 থেকে 10%-এর মধ্যে, এরকম আর টিপিক্যাল একটা এখানে তোমাকে প্যাটার্ন দেওয়া আছে। আচ্ছা, ম্যাগনেসিয়া সেটাও একটা কাদারি উপকরণ বা কাদারি মিনারেল, সেটা 5%। আমরা বাইরে থেকে কনক্রিট ব্রিক বানানোর সময় চুন অ্যাড করি, চুনটাকে পাউডার করে সেটাকে আমরা ব্রিকের জন্য যে মাটিটা আমরা প্রিপেয়ার করি সেই মাটির সাথে মিক্স করি, চুনের পরিমাণটা কম, 1%। আচ্ছা, অর্গানিক ম্যাটার হচ্ছে কোনটা? অর্গানিক ম্যাটার হচ্ছে কাদার ভিতরে পচা পাতা থাকতে পারে, পচা পচা কাঠ থাকতে পারে, বিভিন্ন জিনিস, পচে যাওয়া জিনিস থাকতে পারে, যেটা অর্গানিক ম্যাটার বা জৈব পদার্থ। হ্যাঁ, তো সেটা আমরা চাই যে ব্রিকের জন্য যখন আমরা কাদাটা প্রিপেয়ার করি তখন সেটাকে ফালাই দেওয়ার চেষ্টা করি, বাট সবগুলো ফালাই দিতে পারি না, তো বেশিরভাগই ফালাই দেওয়ার চেষ্টা করি। তারপরেও তারা বলছে যে 1%-এর চেয়ে যাতে বেশি না থাকে অর্গানিক ম্যাটার। না থাকতে পারলে তো আরো খুব ভালো, 0% থাকতে হলে তো খুবই ভালো, বাট 1%-এর চেয়ে যাতে বেশি যাতে না থাকে, তাহলে অসুবিধা আছে। কি অসুবিধা পরে বলবো। আচ্ছা, এবার আসি ফাংশনস অফ চিপ ইনগ্রেডিয়েন্টস। তার মানে এতক্ষণ যে সব জিনিস বললাম তাদের কাজ কি, এক একটার কাজটা কি, তারা কি করতেছে, ব্রিকে কোন কাজে সহায়তা করতেছে সেটা। আচ্ছা, তো এখন যদি দেখি সিলিকার কাজটা কি, কেউ বলতে পারবা? বালু কেন মিশায়? শুধু মাটিটা কেন পুরায় না, তার সাথে বালু কেন মিশায়? কোন আন্দাজ? স্যার সিলিকা হচ্ছে স্যার স্ট্রেংথের জন্য স্যার, মানে তো একটা শ্রিঙ্কেজ প্রিভেন্ট করবে স্যার সিমেন্টের হিট মতো। হিট অ্যাবজর্ব করার জন্য স্যার। স্যার, আর হিট সরায় দেওয়ার জন্য। আচ্ছা, অনেক কারণই বললাম, তবে একটা কারণ স্যার ব্রেক যাতে স্যার না ভেঙে যায় স্যার, ওই জন্য স্যার সিলিকা ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা একটা কারণ, মেইনলি আসলে এটাই কারণ, যে যাতে তোমরা ছোটবেলায় চারুকলায় দেখছো যে কোন একটা চারুকলা দিয়ে ডাব বানাই না, ডাবটা কি রোদে শুকা দিলে ডাবটা ফেটে গেল, পোড়ানো তো দূরের কথা, শুকা দিলেই ফেটে যায়, পোড়াইতে গেলে তো আরো ফেটে যায়। তো এই যে ফেটে যাওয়াটা, ফেটে কেন যাচ্ছে? ফেটে যাচ্ছে তোমরাই একটু আগে তার কারণটা বলছো আমি, সেটা হচ্ছে শ্রিঙ্ক করে দেখে। শ্রিঙ্ক করে দেখে, যদি শ্রিঙ্ক করতে চায় তখন কি করে, এই পাশের ম্যাটেরিয়াল শ্রিঙ্ক করতে চায়, এই পাশের ম্যাটেরিয়াল শ্রিঙ্ক করতে চায়, তখন হচ্ছে এটা ফেটে যায়। তো শ্রিঙ্কেজটা কমানোর জন্য, কাদার একটা ধর্ম হচ্ছে সংকোচন হওয়া, শ্রিঙ্কেজ হওয়া, এই সংকোচনটাকে কমানোর জন্য, সিমেন্টের যেমন সংকোচন হয়ে যেতে একটা ধর্ম, তেমনি কাদার একটা ধর্ম শ্রিঙ্ক করা। এই সংকোচনটাকে কমানোর জন্য আমরা বালুটা ইউজ করি। তাহলে সিলিকার মেইন কাজটা তোমরা বুঝলা, যে আসলে শ্রিঙ্কেজ কাদাটা ধর্ম, তার কারণে ক্র্যাকিং হয়, বা পোড়ানোর সময় দেখবা র্যাপিং, র্যাপিং মানে হচ্ছে বেঁকে যাওয়া, এরকম ইট দেখছো, আঁকা বাঁকা ইট? জি স্যার। হ্যাঁ, এটাকে বলে ব্যানানা ব্রিক। হ্যাঁ, জি স্যার, দেখছি স্যার। অনেক সময় এটাকে বলে ব্যানানা ব্রিক। তো ব্যানানা ব্রিক কেন বলে বুঝতেছো, ব্যানানার মতো লাগতেছে, তো এটা তো নিচে আমরা ইউজ করতে পারবো না, ইউজ করলে ঝামেলা আছে। হ্যাঁ, গ্যাপ বেশি থেকে যাচ্ছে, একটার সাথে একটা মিলবে না, তো এই কাজগুলো তো হওয়া যাবে না। তাহলে এই যেটাকে বলে র্যাপিং করা, হ্যাঁ, এই র্যাপিং বলতেছে হচ্ছে এটাকে, যে বেঁকে যাওয়া, আঁকা বাঁকা হয়ে যাওয়া, তেরছা হয়ে যাওয়া, যেভাবে হওয়া উচিত সেটা হয় না, সোজা হওয়া উচিত, চারকোনা হওয়া উচিত সেটা হয় না। তো এইগুলা দূর করে হচ্ছে যদি তুমি সিলিকাটা দাও। এখন সিলিকা যদি বেশি দিয়ে ফেলো তাহলে কি হবে? 55% দিতে বলছিল, কথার কথা ধরে এখানে যদি বেশি দিয়ে ফেলো, 70% দিয়ে ফেলো সিলিকা, তাহলে কি হবে? তাহলে ভালো হবে না, খারাপ হবে কি কোয়ালিটি, খারাপ হবে বলো? গুড়া গুড়া হয়ে যাবে, মানে ফর্ম করবে না ঠিক মতন। হ্যাঁ, ঠিক মতো হচ্ছে, দেখবা হচ্ছে এটা ব্রিক তৈরি হচ্ছে না, মানে আঠালো যে ভাব যেটা একসাথে থাকবে ভঙ্গুর হয়ে যাবে, গুড়া গুড়া হয়ে যাবে, যেটা বলে ভঙ্গুর। হ্যাঁ, ব্রিটেল, ব্রিটেল কথাটা শুনছো তোমরা? মনে হয় না শুনছো, এই সেমিস্টারে শোনার কথা মনে হয়। কংক্রিট একটা ব্রিটেল ম্যাটেরিয়াল না ডাক্টাইল ম্যাটেরিয়াল? তোমরা তো এসএম পড়তেছো। স্যার ব্রিটেল, ব্রিটেল, ব্রিটেল মানে কি? ওই যে বললাম একটা ব্রিটেল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা, মানে কি? ব্রিটেল মানে হচ্ছে মসমসে, কুরকুরে, হ্যাঁ, ভঙ্গুর। তো সেটা তো হওয়া যাবে না ব্রিকটা, ব্রিকটা যদি ভঙ্গুর হয়ে যায় তাহলে তো হচ্ছে খারাপ।
মানে অল্প একটা লোড দিলা তাতেই সে ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল, সেটাকে বলে ব্রিটেল। আর কোনো বস্তু যদি হচ্ছে যেমন চুইংগাম, সে কিন্তু কখনো যত তুমি তাকে টানাছেড়া করো সে টুকরা টুকরা হয়ে যাবে না, লম্বা হবে কিন্তু সে টুকরা হবে না। বলেন একটা কথা যে কচি বাঁশ ভাঙে না, কি যেন একটা বলে, বুঝতে পারো তোমার মনে আছে? গ্রামে যারা থাকে বলার পারার কথা, যেটা বয়সের ছোট বাঁশ সেটা ভাঙে না, মানে সে মস্কায় না, সেটা কি যেন একটা কথা বলে আর কি। যাই হোক, তো সেটা হচ্ছে কি, কচি বাঁশটা কি তাহলে ডাক্তার মস্কায় না, এটা হচ্ছে মস্কায় যায়, ব্রিটেলটা হচ্ছে কি মস্কায় যায়, ভেঙে যায়। তো যদি তুমি বেশি সিলিকা দাও তাহলে এই কাজটা হবে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে ব্রিকের মাঝখানে স্যার কিছু কিছু জায়গায় স্যার কালো হয়ে যায়, এটা স্যার কারণ কি? কিছু কিছু ব্রিকে স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে ওভারহিটিং, বেশি করে ফেলছে, এক জায়গাটা কম পড়ছে এক জায়গাটা বেশি পড়ছে, ঠিক মতো পড়াইতে পারে না, বুঝলা, সে কারণে। জি স্যার। আচ্ছা ওকে, তাহলে আমি কি কি বললাম তাহলে চিন্তা করো, সিলিকা নিয়ে সিলিকার কাজটা কি, এটা একটা বলছি। আরেকটা কি বলছি যে সিলিকা বেশি আবার দিলে সমস্যা নেই, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা, এরপরে অ্যালুমিনা। অ্যালুমিনাটা হচ্ছে কাদা। কি মনে হয় কাদার কি কাজ? বন্ড ক্রিয়েট করার জন্য, শেপ দেওয়ার জন্য। হ্যাঁ, দুইটা অ্যানসারই কারেক্ট, দেওয়ার জন্য দুইটা অ্যানসারই কারেক্ট। দেখো সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি কোশ্চেন করি স্যার ডেনসিটিটা স্যার ভালো হওয়ার জন্য স্যার, এটাও তো। আচ্ছা, যেমন এই কোশ্চেন গুলো যেটা করি, এখন তোমার মাথায় যে জিনিসটা আসতেছে সেই জিনিসটা দেখবে পরীক্ষার সময় মনে আসতেছে। অন্য তুমি বই সারাদিন পড়ো, সব পয়েন্ট মনে থাকবে না, যেটা তুমি নিজে থেকে বুঝতেছো সেটা তোমার মনে থাকবে পরীক্ষার হলো, ওইটা মনে আসবে, ওইটাই সারা জীবন মনে থাকবে। এই জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে নিজেদের ভিতর থেকে অ্যান্সার নিয়ে আসা। এটা কোনো মার্কিং কিছু না, বাট আমি চাই সবাই কথাবার্তা বলুক, যারা কথাবার্তা বলবে, যারা একটু ট্রিকি কোশ্চেন করি মাঝে মাঝে, যারা সেটা পারে সেটা আমি মার্কিং করি বা তাদেরকে একটা নোট রাখি যে স্টুডেন্টটা হ্যাঁ ভালো, ঠিক আছে, তো তারা কোনো না কোনো ভাবে বেনিফিটেড হবে। ওকে, আচ্ছা, তো এখন শেপ, হ্যাঁ একটা বলছো শেপ। শেপ যদি তুমি বা ইনা দিতা, কাদা না দিতে শেপ দিতে পারতে না, চার পাঁচ যে শেপটা দেওয়ার কথা, বালু দিয়ে যদি তুমি শুধু ব্রিক বানাইতে যেতে শেপটা কখনোই দিতে পারতে না, এর একটা কথা। শেপ ধরে রাখতে পারে, শেপ কেন ধরে রাখতে পারে সেটা আবার কথা। ইলাস্টিসিটি কথাটা শুনছো? ইলাস্টিসিটি জি স্যার। মানে কি বলো একটু? বলতে পারবা কেউ? বিকৃত হওয়ার ক্ষমতা। আমি যদি এভাবে বলি যে একটা বস্তুকে লোড দিলা, লোড দেওয়ার পরে লোডটা ছেড়ে দিলা, সে যদি আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটাকে বলে ইলাস্টিক। যেমন একটা রাবার প্যান্টের কথা যদি চিন্তা করো, রাবারটাকে তুমি টান দিলা, এটা বললো লম্বা হইলো সে, এরপরে রাবারটাকে ছেড়ে দিলা মানে লোডটা সরাই দিলা, প্রথম টান দেওয়া মানে কি লোড দিলা, এরপরে লম্বা হলো মানে কি ডিফর্মেশন হইলো। এবার হচ্ছে আমি লোডটা ছেড়ে দিলাম, মানে রাবারটাকে টান দেওয়া ছেড়ে দিলাম, তাহলে সে লোডটা ছেড়ে দিলাম, তার মানে এখন রাবারটা আগের অবস্থায় ফিরে আসছে, তার মানে ডিফর্মেশনটা জিরো হয়ে গেছে, আগে 1 ইঞ্চি লম্বা হয়েছিল এখন ডিফর্মেশনটা জিরো হয়ে গেছে। তো এই যে তার একটা ক্ষমতা যে লোড দেওয়ার আগে মানে লোড ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসে, সেটাকে বলে ইলাস্টিসিটি। তাহলে প্লাস্টিসিটি কোনটা হওয়া উচিত? তার ঠিক বিপরীতটা। প্লাস্টিসিটি তার মানে কি হবে, যে লোড দিলা ডিফর্মেশন হলো আর আগের অবস্থায় ফিরে আসলো না, সেটাকে বলতেছে তাহলে প্লাস্টিসিটি। বুঝতে পারছো? তাহলে বলো তো শেপ দেওয়ার জন্য তোমার কোনটা দরকার, ইলাস্টিসিটি দরকার না প্লাস্টিসিটি দরকার? ইলাস্টিসিটি। না, প্লাস্টিসিটি দরকার। ধরো তুমি হচ্ছে কাদা বালু দ্বারা হচ্ছে একটা ব্রিকের মতো বানানোর চেষ্টা করলাম, চাপ দিয়ে ব্রিকের মতো বানানোর চেষ্টা করলাম, যখন হাতের চাপটা সরাই ফেললা তখন আবার সেই বালু দিয়ে সেই শেপটা দিতে পারবে না, কারণ আবার বালুটা তার আগের অবস্থায় ফিরে আসবে। আর আমাকে দরকার কি, যে আমি চাপ দিলাম সে যাতে চাপ অবস্থাতেই থাকে, আমি হাত সরাই ফেললাম, তাহলে এটা কোনটা দরকার? প্লাস্টিসিটি দরকার। প্লাস্টিসিটি। হ্যাঁ, আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আমার অ্যালুমিনিয়ার কাজটা কি তাহলে মেইনলি হচ্ছে প্লাস্টিসিটি। বইতে কিন্তু ওয়ার্ড পাবা প্লাস্টিসিটি, আর তুমি এটা বুঝবা না প্লাস্টিসিটি কারণটা কি, কেন দরকার, কারণ হচ্ছে এইটা যে প্লাস্টিসিটি হইলেই তুমি শেপ দিতে পারবে, নাহলে তুমি শেপ দিতে পারতেছো না। আর বন্ডিং এর তো একটা কথা আছে। ওকে, এবার যদি বেশি দিয়ে ফেলো তাহলে কি হবে অ্যালুমিনিয়াম? তাহলে শেপ দিতে কষ্ট হবে, বেশি হার্ড হয়ে যাবে, শিরিং বেশি হয়ে যাবে, শিরিং করবে। শিরিং করলে কি হবে, ক্র্যাক হবে, বাঁকা তারা হয়ে যাবে পুরানোর সময়। তো তোমরাই কিন্তু অ্যানসার দিতে পারো। আর স্যার হিট দেওয়ার সময় স্যার যে বেঁকে যাবে, হ্যাঁ বেঁকে যেটা যাবে, বানানা ব্রিকের মতো। হ্যাঁ,
তার মানে কি মেইন জিনিসটা যদি বুঝো অ্যান্সার নিজে থেকে আসবে তোমার। আচ্ছা এবার আসি আয়রন অক্সাইড। আয়রন অক্সাইডের কাজটা কি? আয়রন অক্সাইডের কাজ হচ্ছে ব্রিকে যেটা লালচে কালার দেখো সেই লালচে কালারটা আসলে আয়রন অক্সাইডের কারণে আসে। আর একটা কারণ হচ্ছে আয়রন অক্সাইডের, সেটা হচ্ছে সে সিলিকার একটা যদি চিন্তা করো, সিলিকা হচ্ছে একটা বালু, বালু দ্বারা বালুটাকে আমরা হচ্ছে অনেক উচ্চ তাপমাত্রায় গলাইয়া কাঁচও বানাইতে পারি। তার মানে বালুর ভিতরে কিন্তু একটা বন্ডিং প্রপার্টি আছে, সে একটা বন্ড তৈরি করতে পারে। বাট কখন? যখন উচ্চ তাপমাত্রায় তাকে গলায়। তো যখন ব্রিকটাকে আমরা পোড়াই তখন উচ্চ তাপমাত্রা পোড়াইতে হয়, সেই উচ্চ তাপমাত্রায় এই সিলিকাটা গলে কি হয়ে যায়? এই সিলিকাটা গলে তখন একটু বাইন্ডিং এর মতো আচরণ করে, তখন এই ব্রিকটাকে ধরে রাখতে পারে, শক্ত হয়ে যায়। ধরো কথার কথা 500 ডিগ্রি সেলসিয়াস লাগলো একটা সিলিকাকে গলতে, গলে ব্রিকটাকে শক্ত করতে। এখন কেউ যদি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিকাকে গলায় ফেলতে পারে, তাহলে তার জন্য উৎপাদন খরচ কি কমলো না বাড়লো? ব্রিক উৎপাদন খরচ কমলো। কারণ কি? কম টেম্পারেচার মানে কি? জ্বালানি কম লাগবে। তাহলে সেই কাজটা করে যে কম টেম্পারেচারে তুমি গলায় ফেলবে, এই কাজটা করে কি? আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড তাহলে কি করে? অল্প তাপমাত্রায় গলাইতে সাহায্য করে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সবকিছুকে গলাইয়ে বন্ধ করতে সাহায্য করে অল্প তাপমাত্রায় আয়রন অক্সাইড। যদি বেশি দাও তাহলে কি হবে? টিউমারের মতো হয়ে যাবে। অনেক সময় ব্রিকে দেখো যেটা টিউমারের মতো হয়ে গেছে, এক জায়গায় ফুলে উঠছে, ক্রিস্টালের মতো হয়ে গেছে, খেয়াল করছো? ব্রিকের একটা জায়গা টিউমারের মতো ফুলে উঠছে, বা একটা জায়গা একটু শক্ত গিটের মতো মনে হচ্ছে, এটাকে বলে ক্রিস্টাল। হ্যাঁ, তো সেই কারণ সেইটা হতে পারে কি? আয়রন অক্সাইড যদি বেশি থেকে যায় তখন এরকম হতে পারে। আচ্ছা ম্যাগনেসিয়ার কাজটা কি? একটা হলদাটে ভাব আনে। হ্যাঁ বেশি বলো। দিয়ে দিলে ওই ইয়েটাকে কি বলে স্যার? একটা টার্ম ইউজ করলেন। ক্রিস্টাল বলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের এই যে আদিসের বই একটা কথা লেখা আছে আয়রন অক্সাইডে, দ্য প্রেজেন্স অফ আয়রন অক্সাইড ইন ক্লে ইনহেন্স দ্য ইম্পারমিয়েবল। স্যার এটা বুঝলাম না স্যার, ইম্পারমিয়েবল মানে? আচ্ছা জি স্যার। ইম্পারমিয়েবল মানে কি? হ্যাঁ, তোমার ইম্পারমিয়েবল মানে হচ্ছে ভেদ্য, জি স্যার। আর ইম্পারমিয়েবল মানে অভেদ্য। তো ব্রিকটা তোমরা কি চাও? ভেদ্য চাও না অভেদ্য চাও? মানে পানি ঢুকতে পারবে না ঢুকতে পারবে না, কি চাও? পানি ঢুকতে পারবে না চাই। এটাই চাই। তাহলে এই জন্যই বলতেছে যে আয়রন অক্সাইডটা ইম্পারমিয়েবল একটা তৈরি করে, অভেদ্য তৈরি করে ব্রিকটা, বুঝছো? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এভাবেই তোমরা হচ্ছে বই থেকে দেখে আসবে, তাহলে আরো আমার জন্য ভালো হয় যে তোমরা কোথায় বুঝো নাই সেটা আমাকে বলতে পারো, আমি সেটা বোঝানোর চেষ্টা করবো, কারণ আমি তো সব জিনিস আসলে কভার করতে পারবো না। আচ্ছা এবার আসি ম্যাগনেসিয়ামটা যদি বলি, ম্যাগনেসিয়ামটা হলদাটে ভাব আনে, যেটাকে ইউলোটিন্ট বলতেছি। আমি এখানে মেইন কিছু ওয়ার্ড তোমাদের কাছে নতুন, সেটা আমি লিখে দিয়েছি। তো আর একটা কাজ করে কি? ম্যাগনেসিয়াম হচ্ছে শ্রিঙ্কেজ, র‍্যাপিং এবং ক্র্যাকিং সেটাকে কমাই দেয়, এটা একটা ম্যাগনেসিয়াম করে। বাকি আছে লাইমটা হচ্ছে বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে কাজ করে। সিমেন্ট যেমন বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে কাজ করে, লাইমটাও বাইন্ডিং মেটেরিয়াল হিসেবে কাজ করে। এছাড়া যদি লাইনটাকে বেশি পরিমাণে দিয়ে দাও তখন আবার এই টিউমারের মতো হয়ে যাবে, যেটা বললাম ক্রিস্টালের মতো হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে পরবর্তীতে। তো এটা হচ্ছে একটা লাইন বেশি দিলে সমস্যাটা। আচ্ছা এবার আসি হার্মফুল ইনগ্রেডিয়েন্টস। তাহলে কি ব্রিকের জন্য ক্ষতিকর ইনগ্রেডিয়েন্টস কি? এতক্ষণ দেখলাম যে কোনটা দরকার। এবার দেখি যে কোনটা থাকা উচিত না। প্রথমেই আসি হচ্ছে অ্যালকালিস মানে হচ্ছে লবণ। ব্রিকে লবণ থাকলে স্যান্ডে যেরকম প্রবলেম হইতো, এফ্লুরেসেন্স হইতো, এখানেও সেই একই জিনিস হবে, এফ্লুরেসেন্স হবে। আমি বলছিলাম তখন এফ্লুরেন্স কি জিনিস মনে আছে তোমাদের? যে লবণ একটা ভাব থাকে, পানি শোষণ করে সাথে একটা ভাব থাকে। তো সেই লবণটা ব্রিকের মধ্যে থাকলেও একই সমস্যা হবে দেয়ালে। সেই লবণটা যদি প্লাস্টারিং এর যে বালুটা তার মধ্যে থাকে একই সমস্যা হবে দেয়ালে। আর যদি সেই লবণটা সিমেন্টের সাথে যে পানিটা মিক্স করবে সেই পানিটা যদি লবণ থাকে তাহলেও এফ্লুরেসেন্স প্রবলেমটা হবে। তো আমরা চাই ব্রিকে সেই জিনিসটা থাকুক, এটাকে বলতেছে হচ্ছে অ্যালকালিস। ওকে আচ্ছা, এরপরে হচ্ছে পিবল, স্টোন, গ্রাভেল। পিবল মানে হচ্ছে ছোট পাথর, স্টোন মানে হচ্ছে একটু বড় পাথর, গ্রাভেল মানে হচ্ছে একটু, পিবল মানে হচ্ছে নুড়ি পাথর টাইপের। হ্যাঁ, একদম ছোট পাথর, নুড়ি পাথর যেটা বলে সেটা। তো এই জিনিসগুলা কাদার ভিতরে থাকা যাবে না। ব্রিকের জন্য যে কাদাটা আছে সেই কাদার ভিতরে কাদা বাছাইয়ের সময় এটা ফেলাই দিতে হবে। কেন ফেলাই দিতে হবে? কারণ কি এক জায়গায় ধরো সব স্টোন আছে, আরেক জায়গায় স্টোন নাই, সব জায়গায় কি স্টোন তাহলে সমান হবে একটা ব্রিকে? নো স্যার। তাহলে স্টোন ইউনিফর্ম থাকবে না। একটা জায়গায় এক ধরনের প্রপার্টি, আরেকটা জায়গায়, যদি আমি তোমাদেরকে ইউনিফর্ম কথাটা বুঝাই, ইউনিফর্ম কথাটা হয়তো তোমরা বুঝো না।
ধরো একটা ব্রিক এরকম দেখতে লম্বা, এই ব্রিকের সব জায়গায় এই জায়গায় যে প্রপার্টিস হবে এখানেও সেই প্রপার্টিস হওয়া উচিত, এখানেও সেই প্রপার্টিস হওয়া উচিত। যদি হয় তাহলেই সেটাকে আমরা ইউনিফর্ম বলি। কনক্রিটও কিন্তু একটা ইউনিফর্ম ম্যাটেরিয়াল, আমরা বানানোর চেষ্টা করি ইউনিফর্ম, যাতে সব জায়গায় সমান অনুপাতে সমান ম্যাটেরিয়াল থাকে। আচ্ছা, তো সেই জিনিসটা ওকে। এবার আসে আয়রন পাইরেটস। আয়রন পাইরেটসটা হচ্ছে কি, এটা একটা ক্ষতি করে, কি ক্ষতি করে তো ভুলে গেলাম, কিছু মনে আছে? লেখা দেখতে পাচ্ছ তোমরা বইতে? আয়রন পাইরেটসটা হচ্ছে কি করে? স্যার এখানে দেওয়া স্যার প্রেজেন্স অফ পাইরেটস কজ ক্রিস্টালাইজেশন এন্ড হ্যাঁ, ওই যে টিউমারের কথা, ক্রিস্টালাইজেশন মানে হচ্ছে টিউমারের মতো একটা পিণ্ড তৈরি করে ফেলে। এক জায়গায় একটা ধর পিণ্ড হয়ে আছে, কিরকম হয় তোমরা হয়তো বুঝতে পারতেছো না, আমি একটু দেখাই। ধরো এই জায়গাটা অনেক সময় একটু টিউমারের মতো হয়ে আছে, টিউমার মানে কি শক্ত, তার মানে এই জায়গার যে স্ট্রেংথ আর এই জায়গার স্ট্রেংথ সেম হবে না, তো এই কারণে এটা থাকা যাবে না। আচ্ছা, অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটারটা কি, ধরো তুমি কারণে অনেক বাঁচানোর চেষ্টা করছো, বাঁচাইয়া অনেক কিছু ফালাই দেওয়ার চেষ্টা করছো, বাট তারপরেও কিছু অর্গানিক ম্যাটার ধরো রয়ে গেছে, এখানে একটা অর্গানিক ম্যাটার রয়ে গেছিল, ধরো অর্গানিক ম্যাটারটা এরকম ছিল, পচা একটা পাতা ছিল। এখন এটা যদি তুমি ব্রিকটা পোড়াও, পোড়ানোর সময় এই পাতা কি থাকবে না পুড়ে যাবে? পুড়ে যাবে স্যার। তো এই পাতাটা যদি পুড়ে যায়, এই জায়গাটা কিরকম ভরাট থাকবে না ফাঁকা হয়ে যাবে? ফাঁকা হয়ে যাবে। যদি ফাঁকা হয়ে যায় তাহলে কি ভালো হলো না খারাপ হলো? খারাপ। খারাপ। কারণ কি, একটা হচ্ছে তার স্ট্রেংথ কমে যাবে, আর একটা হচ্ছে কি তার এই যে পারমিয়াবিলিটি বেড়ে যাবে, মানে কি পানি শোষণ ক্ষমতা বেড়ে যাবে, হ্যাঁ, পানি অ্যাবজর্ব করবে বেশি। তো এই কারণে অর্গানিক ম্যাটারটাও একটা ক্ষতিকর জিনিস। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট থেকে শুরু করবো। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, না থাকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।